এই 15 বছর কোথায় ছিল রনি ভাইয়ের মতো সুশীলরা? সেটা কিসের মধ্যে দিয়ে গড়ে ওঠে, কিংবা 54 বছরে কেন গড়ে উঠলো না? আপনার সুন্নতি লেবাস ঠিক নেই, আপনার চরিত্র ঠিক নেই, আপনি দেখতে কালো। সেই কমন নলেজটা গড়ে উঠবে কিভাবে? আপনার পরিণতি কি হবে? হাসিনার মতো হবে। গত 1.5 বছরে এই সলিডারিটি, এই ন্যাশনাল স্পিরিট কোথায় গেল? প্রচুর বদমাইশ চোর বাটপার থাকা সত্ত্বেও বিএনপি ছাড়া আর কে আছে বাংলাদেশে এখন? এই সরকার কি জনগণের সাথে প্রতারণা করেছে আপনি মনে করেন? এখানে যখন যে দল আসে তার সাথে আমার ঐক্য হয়। আমি আমার জায়গায় আছি, 18 বছর ধরে একই জায়গায় আছি। কিন্তু আওয়ামী লীগের তো সমর্থক এই দেশে এখনো আছে, রাষ্ট্র কি তারও? আপনি আমার সমালোচনা করবেন, আমি আপনার সমালোচনা করব, করার পরেও আমরা একসাথে কথা বলবো, চা খাবো। সেই বিভাজনের রাজনীতি কি গত 1.5 বছরে দেখলেন না? হ্যাঁ, তাহলে সেই গণঅভ্যুত্থানের ফসলটা কার? ইউ আর লুজার, কাওয়ার্ড, দ্যাটস ওয়াই আপনি আমাকে পার্সোনালি অ্যাটাক করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। তার আগে 1.5 বছর দেশ চালালো অন্তর্বর্তীকালীন সরকার। কেমন চালালো তারা দেশ, এবং সামনের নির্বাচিত সরকার কেমন চালাবে বাংলাদেশ? বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক গতিপথ কিভাবে নির্ধারিত হবে, কোন দিকে যাবে বাংলাদেশের মানুষের সামনের দিনের ভবিষ্যৎ, সেই নিয়ে আলোচনা করার জন্য আমাদের আজকের পডকাস্ট কথা চলুকে আমাদের অতিথি জবানের সম্পাদক রেজাউল করিম রনি। রনি ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি প্রায়ই বলেন টলারেন্স ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। কেন বলেন? বাংলাদেশের মানুষের কি সহনশীলতার অভাব দেখেন, এই জন্য বারবার আপনি মনে করায় দেন যে ডেমোক্রেসি সেকেন্ড, টলারেন্স ফার্স্ট? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এবং আপনি ধরেন যে আপনি ডেমোক্রেটিক স্পেয়ারে ফাংশন করার যোগ্য কি না, এইটা আমি বুঝবো কিভাবে? এটা আমি বুঝবো আপনি বিরুদ্ধ মতের সাথে, আপনার বিরোধী পক্ষের সাথে আপনি কী আচরণ করেন। ধরেন আপনি একটা পয়েন্টে আমার সাথে বিরোধিতা করছেন, কিন্তু আমি আপনার মানে এই বিরোধিতাকে কন্টেন্ট টু কন্টেন্ট আপনার এঙ্গেজ না হয়ে আমি বিরোধিতা, আপনি দাঁড়িয়ে রাখছেন, আপনার সুন্নতি লেবাস ঠিক নেই, আপনার চরিত্র ঠিক নেই, আপনি দেখতে কালো, আপনার বংশ খারাপ, আপনার ডিগ্রিতে ঝামেলা আছে, ওইদিকে ওই সব লাইনে যখন চলে যাই, তখন আপনি কী মানে তখন আপনার কেমন ফিল হয়? তখন আপনার এটা ফিল হবে, আপনি যদি নিজে কী করছেন এই সম্পর্কে যদি আপনি জানেন, সচেতন হন, তখন আপনার ফিলটা হবে এইটা যে ও তো কাওয়ার্ড একটা। কাওয়ার্ড মানে এটা ইটস এ ভেরি ম্যাকিয়াভেলিয়ান থিওরি, যে যখন আপনি কন্টেন্ট থেকে সরে গিয়ে আক্রমণের জবাব দেন, তখন সেই লোকটাকে বেসিক্যালি যেটা বরণ করতে হয় সেটা হলো ইগনোরেন্স। তাকে তখন আপনি ইগনোর করতে বাধ্য হন। তো আপনি যখন তাকে ইগনোর করবেন এবং তার সেই চিন্তার, সেই মতাদর্শে যখন একটা বিশাল জনগোষ্ঠী যখন থাকবে, তখন তারা বাই নেচার ফ্যানাটিক হয়ে উঠবে। এবং এটা পুরা পলিটিক্যাল কালচার ডেভেলপমেন্টের জন্য একটা বিশাল ক্ষতি হয়ে যাবে তখন। ফলে যেমন ধরেন আমি যদি কোনো একটা শক্তিকে, যেমন ধরেন আওয়ামী লীগের কেসটা উদাহরণ দিই, আওয়ামী লীগকে যখন আমরা ক্রিটিক করতে যাই, তখন আমাদের কী বলতো রাজাকার, জঙ্গি, মুক্তিযুদ্ধ বিরোধী। হ্যাঁ, কিন্তু আমি কী ক্রিটিক করতেছি এই পয়েন্ট নিয়ে কোনো আলাপ নাই। আমি যে বলতেছি তুমি ভোটাধিকার হরণ করছো, আমি যে বলতেছি তুমি দেশের টাকা পাচার করে দেশকে সর্বনাশ করে দিচ্ছ, এগুলোর ব্যাপারে ওর আগ্রহ নেই, এগুলোতে এঙ্গেজ হচ্ছে না সে। আমি এই কথা বললাম কেন? বলার জন্য সে আমাকে জঙ্গি, আমাকে মুক্তিযুদ্ধ বিরোধী এগুলি বলতেছে। এখন আমি যখন বলতেছি যে আপনি তো মিথ্যা কথা বলতেছেন, এখন আমি যখন বলতেছি আপনি তো অনলাইনে কৃত্রিম হাইপ তুলতেছেন, এখন আমি তো বলতেছি আপনি শরিয়া না গণতন্ত্র, এই ব্যাপারে তো আমরা পজিশন ক্লিয়ার না, আপনি ক্লিয়ার করেন। তখন আপনি বলতেছেন কি তুই কালো, তুই বিএনপির দালাল, তারপরে আর কি আর যা যা বলা সম্ভব সব বলতেছেন। কিন্তু আমি যে ক্রিটিকটা করতেছি এটার ব্যাপারে আপনার কোনো আগ্রহ নেই। ফলে এই যে এই ব্যাপারে যদি আগ্রহ না থাকে, এবার আপনি যদি এটাকে ইগনোর করে গিয়ে এই যে এঙ্গেজ হইলেন না, কারণ আমি কিন্তু করলাম কি আপনাকে খারাপ প্রমাণ করার জন্য না, আমি কিন্তু আপনাকে ক্রিটিক করলাম আপনাকে আপনার পলিটিক্সটার সাথে আমি এঙ্গেজ হওয়ার জন্য। শত্রুতাও কিন্তু একটা সম্পর্ক, কিন্তু আপনি যখন এই সম্পর্কটাকে, আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হওয়ার এই সম্পর্কটাকে অনার করবেন না, আপনি আমার মর্যাদা বোধকে রক্ষা করবেন না, তখন আমি কি করব? তখন কিন্তু আমি আপনার ভ্যালিডেশন আশা করব না। তখন আমি বলবো যে আমি বলবো যে ইউ আর লুজার, কাওয়ার্ড, দ্যাটস ওয়াই আপনি আমাকে পার্সোনালি অ্যাটাক করছেন, আমার মর্যাদা বোধকে আপনি ক্ষুণ্ণ করেছেন। তখন আমি কি করব? তখন আমি জাস্ট আপনাকে ইগনোর করব। এবং আমি ইগনোর করলে আপনার কী হবে? আপনার জন্য দরজা ক্লোজ হয়ে যাবে। যেহেতু আমি ট্রুথ কন্টেইন করি, মানে আমি ভুল করতে পারি কিন্তু আমি মিথ্যাচার করতে পারি না। যেহেতু আমি ট্রুথ কন্টেন্ট করি, আপনার জন্য পলিটিক্স ডে বাই ডে ডিফিকাল্ট হয়ে যাবে। দেন তখন আপনার পরিণতি কী হবে? হাসিনার মতো হবে। সো এই জন্য পলিটিক্সে আমি যে কথাটা বলি, এটা আমি বলি, এটা সবাই বলে, মানে আরও অনেক ফিলোসফাররা বলছে ডেফিনেটলি, যে টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। তো যদি আপনার টলারেন্সিটা থাকে, তখন আমি কী করি? তখন আপনি আমার সাথে এঙ্গেজমেন্টে যাবেন। এবার এঙ্গেজমেন্টে যাওয়ার পরের ধাপে হইল ডেমোক্রেটিক প্রসেসে আপনি জনগণের কাছে আপনার পলিসি, আপনার অবস্থান, এগুলো ব্যাখ্যা করবেন। জনগণ যদি আপনাকে উপযুক্ত মনে করে আপনাকে রায় দিবে, আপনি
দায়িত্ব পালন করতে যাবেন। কিন্তু এখন আপনি এইটা না করে আপনার কোনো ভুল নাই, আপনার কোনো সমালোচনা করা যাবে না। আপনি সমালোচনা করলে তার 14 গোষ্ঠী আপনি উদ্ধার করে ফেলবেন। সংঘবদ্ধভাবে তাকে অ্যাটাক করবেন, সংঘবদ্ধভাবে তাকে ভিলিফাই বানানোর চেষ্টা করবেন। করার মধ্যে দিয়ে আপনি অলরেডি সাফোকেটিং কন্ডিশন সমাজে তৈরি করে রাখছেন। অলরেডি আপনাকে আর দেখার দরকার নেই, ক্ষমতায় না। হ্যাঁ, আপনি দেখাই ফেলছেন আপনি কেমন, আপনি ডেমোক্রেটিক স্পেসে ফাংশন করার অযোগ্য প্রমাণ করে ফেলেন নিজেকে। এই জন্য ডেমোক্রেসি সেকেন্ড, টলারেন্সি ফার্স্ট। ফলে আর্ট অফ আর্গুমেন্ট, আপনার বিরোধী পক্ষের সাথে আপনার এঙ্গেজমেন্টের ধরন দেখে বুঝবো যে আপনি ডেমোক্রেটিক স্ফেয়ারে ফাংশন করার যোগ্য কি অযোগ্য। ফলে আপনার যদি একটা ইডিওসেন্ট্রিক মতাদর্শবাদী ক্যাডার ভিত্তিক রাজনীতি থাকে, আপনার বিরুদ্ধেই গণ অভ্যুত্থান হয়েছে, আপনি যে নামই দল করেন না কেন, অসুবিধা নেই। হ্যাঁ, তো ফলে এই জন্য আপনার সাথে আমার এঙ্গেজমেন্টের ধরন দেখে আমি আপনার রাজনৈতিক ভবিষ্যৎ মোটামুটি বলে দিতে পারি। এটা তো ধরেন এক ধরনের সামাজিক বোঝাপড়া কিংবা রাজনৈতিক বোঝাপড়া। সমাজে কিসের মধ্যে দিয়ে গড়ে ওঠে এই বোঝাপড়াটা, কিংবা এই যে ধরেন এনগেজ হওয়া, একজন আরেকজনের সাথে বিরুদ্ধ মতের সাথে ভিন্ন মতের সাথে এনগেজ হওয়া, সেটা কিসের মধ্যে দিয়ে গড়ে ওঠে, কিংবা 54 বছরে কেন গড়ে উঠলো না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের জন্য আপনাকে 2 কাপ কফি আলাদা করে খাওয়াবো। কারণ হইলো এই প্রশ্নটা আমাকে কেউ ওইভাবে করেনি। এই যে আমি একটা বই পড়তেছি, রেশনাল রিচুয়াল, কালচার, কোঅর্ডিনেশন অ্যান্ড কমন নলেজ। এইভাবে কমন নলেজ গড়ে ওঠে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গায় আপনি হাত দিচ্ছেন। ধরেন আমার ব্যাপারে আপনি আমাকে চিনবেন বা বুঝবেন কিভাবে? আমি আপনার একটা কাঁচা উদাহরণ দিই। ধরেন তারেক রহমানের সাথে আমার একটা ছবি, একটা বৈঠকে সাংবাদিক মত বিনিময়ের। তো সেই ছবিটার ঘটনাটা কি, আমার আগেই ওনার সাথে আমার যেহেতু কুশল বিনিময় হয়ে গেছে, সো আমার টেবিলে যখন আসছে তখন আমি সাইডে সরে গিয়ে অন্যদের কুশল বিনিময়ের সুযোগ করে দিচ্ছি। এবার আপনার দূর থেকে আপনার কেউ একজন ছবিটা তুলে ওইটাকে বিকৃতভাবে এমনভাবে প্রচার করছে যে আমি খাই দাই ঘুরে ফিরি বা আমার নেই। কিন্তু এর আগেই 6 তারিখে ওনার সাথে আমার আলাপ হয়েছে, ডিটেলস সাংবাদিক হিসাবে আমার যেগুলো প্রশ্ন ছিল কথাবার্তা বলার আমি বলছি। কিন্তু যেহেতু সেটা পার্সোনাল বৈঠক, এটা আমি পাবলিকলি অ্যানাউন্স, কিন্তু আমি একটা লেখা লিখছি 7 তারিখে ইংরেজিতে, যে আপনার ওনার পলিটিক্যাল এজেন্ডা কি, উনি কেমন বুঝলাম আর কি, আলাপ করে স্মৃতিগদ্যের মতো আমি লিখছি। বাট ওরা এই ছবিটা দিয়ে প্রচার করছে যে এই যে নতুন দালাল আসছে। তারেক রহমানের সাথে আমার পার্সোনাল সম্পর্ক 2004 সাল থেকে, পার্সোনাল মানে এরকম ব্যক্তিগতভাবে সম্পর্ক। সেই সম্পর্কটা কি ক্রিটিক্যাল সম্পর্ক। আমি কোনোদিনও ওনাকে একজন রাজনৈতিক সহকর্মী ছাড়া আর কিছুই মনে করি না, এখনও না। কোনো রাজা না, কোনো কাল ফিগার না, কোনো রাজপুত্র না, কিচ্ছু না। জাস্ট গণতন্ত্র পুনরুদ্ধারের একজন সহযোদ্ধা, সহকর্মীর বাইরে তার আর কোনো পরিচয় আমার কাছে নেই। কিন্তু তার অনার কোড সেটা রক্ষা করতে হবে, তার সমালোচনা করতে হবে, তাকে সাই দিয়া ধরতে হবে, কিন্তু ভিলিফাই করা যাবে না। কারণ 18 বছরের যে ন্যারেটিভ পলিটিক্স বাংলাদেশের তথাকথিত মূলধারার গণবিরোধী গণমাধ্যম এবং আমাদের শত্রু রাষ্ট্রগুলো মিলে এখানে তৈরি করছে না তার বিরুদ্ধে, এগুলো একটাও কিন্তু টিকে নেই। তো ফলে এখন আপনার এরকম একটা ব্যক্তির সাথে আমার ছবিকে আপনি প্রচার করছেন কি নব্য দালাল এই হয়ে গেছে, কিন্তু যার মধ্যে সত্যের লেশ মাত্র নাই। আচ্ছা, আপনার দল করা আওয়ামী লীগের কাঠামোটা দেখেন, এটা কি? ধরেন একজন কবি, সাহিত্যিক, শিল্পী, শিক্ষক, কিন্তু বঙ্গবন্ধু পূজারী, হাসিনা বন্দনাকারী, সে কিন্তু নিরপেক্ষ জাতির পিতা, জাতীয় ক্যারেক্টার, জাতীয় বুদ্ধিজীবী আনিসুজ্জামান। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কেউ শিক্ষক বা সাংবাদিক বা অন্য কিছু, কিন্তু সে বিএনপি করে, ধরেন সে করতে পারবে না। এই যে ন্যারেটিভ সমাজে, তাকে আন্ডারমাইন করা হবে। আর যদি সে একটু আমার মতো জ্ঞান চর্চার বাতিক থাকে, ফুকু দেরিতে কপচায়, বিএনপি করে, কাণ্ডজ্ঞানের সমস্যা আছে। এই যে অব্রাহ্মণ সুলভ দৃষ্টিভঙ্গি লালন করা হয়, দ্যাটস হোয়াই আমি বিএনপিকে ডিফেন্ড করি। বিএনপি কালচারালি ফিলোসফিক্যালি যেহেতু আপনার মজলুম, সে না একজন পাবলিক ইন্টেলেকচুয়াল হিসেবে আমার কাজ কি মজলুমের পক্ষে দাঁড়ানো, দ্যাটস হোয়াই আমি বিএনপির পক্ষে। এর আগে আমাকে জামাতের পক্ষে বলছে যারা মনে করছে, তারা আমার জামাত যখন এখন এইভাবে গাইলে, তাদের প্রত্যেকের উচিত আমার কাছে সরি বলা, যারা আমাকে জামাতের বইলে ব্যান্ডিং করছে। তারপরে এরপরে আমাকে যারা এনসিপির বইলে ব্যান্ডিং করছে, যে আমি নাগরিক ভিত্তিক রাজনীতির কথা বললাম, আমি বললাম কি ইডিওলজি থাকবে সমাজে, রাষ্ট্র হবে ভ্যালু বেসড, রাষ্ট্র হবে যার যার, আপনার দল হবে যার যার, রাষ্ট্র হবে সবার, তাই না? তো নাগরিক পার্টি নাম দেওয়া রাজনীতি নেমে গেল, তাই না? কত গুরুত্ব দিল আমাকে। তার মানে আমি এনসিপির দালাল ছিলাম তখন। এখন আমি দেখলাম কি, আমি মানে নানা বিক্ষিপ্তভাবে বলছি কথাগুলো, কিন্তু আপনি বুঝতে পারবেন, প্রশ্নের উত্তরটা চলে আসবে। এখন আমাকে বলা হচ্ছে কি বিএনপির দালাল। কেন? আমি দেখলাম জুলাই গাদ্দার, আমি দেখলাম জুলাইয়ের ঠিকাদার, গণঅভ্যুত্থানকে পুঁজি করে 18 মাসে পাবলিক কী পাইছে আমি জানি না,
কৃষকের সন্তান কী পাইছে আমি জানি না, সাধারণ ছাত্র কী পাইছে আমি জানি না, সাধারণ মানুষ কী পাইছে আমি জানি না, আমি শুধু দেখছি বড় বড় কথা। ফলে আমি বললাম যে জুলাইয়ের ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব, একটা লোকের দায়িত্ব নিতে দেখলাম না, চাপাবাজি করা ছাড়া, সমাজকে বিভক্ত করা ছাড়া। যে দায়িত্ব নেবে সেই তো আমার পলিটিক্যাল এজেন্সি হয়ে উঠবে। আমি একজন পলিটিক্যাল থিঙ্কার, আমার কাছে দল হলো ইনস্ট্রুমেন্ট অ্যাজ এ ম্যাকিয়াভেলিয়ান হিসাবে। সো আমার পলিটিক্সের জায়গায় আমি আছি, মানুষের মর্যাদাবোধ ফেরানো, একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টাল পলিটিক্স। এইখানে যখন যে দল আসে তার সাথে আমার ঐক্য হয়। আমি আমার জায়গায় আছি, 18 বছর ধরে একই জায়গায় আছি। যখন যে দল আসে সেই দলের সাথে ঐক্য হয়। কিন্তু আপনার পক্ষে না যাওয়ার কারণে আমি নিরপেক্ষ না, আমি দালাল হয়ে গেছি আজকে। এটা আওয়ামী ফ্যাসিবাদ। আওয়ামী লীগ আমাকে এইভাবে প্রোটেক্ট করছে। আমি যখন 13-14 সালে আপনার পক্ষে দাঁড়াইয়া ফিজিক্যালি অ্যাসল্ট হইলাম, দৌড়ের উপর ছিলাম, আপনার জন্য কোনো লোক নাই আপনার ডিফেন্ড করার। এবং এখনও কিন্তু কোনো লোক বলে না যে আমরা ওই দলের, ক্রিটিক করলে বলে না আমরা তো ওই দলের না। এই জন্য আমি নাম দিচ্ছি এটা নিরপেক্ষ মুনাফিকি। হ্যাঁ, সো ধরেন আমি যদি বিএনপি করি, সো হোয়াট, সমস্যা কী? এটা দালাল হইতে হবে কেন? বিএনপি করার রাইট আমার নাই, কিন্তু নিরপেক্ষভাবে আওয়ামী লীগ করার, নিরপেক্ষভাবে মুনাফিকি করার রাইট আপনার শুধু আছে। তো সমাজের এই যে দৃষ্টিভঙ্গি, এটার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমাকে বিএনপির দালাল হইতে হচ্ছে। এইটা একটা। আরেকটা, এবার আপনার প্রশ্নে ফিরি। তো এখন আপনি যখন রাজনীতি সাইরা ন্যারেটিভসে চলে গেলেন, আমি বলছি কি আমরা একটা পোস্ট ন্যারেটিভ যুগে চলে গেছি। কারণ হাসিনা 71-এর আমাদের যে জনযুদ্ধ, এটাকে আওয়ামী যুদ্ধ বানাইছে। অসাম্প্রদায়িকতার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে, শাহবাগী কালচারের নামে এখানে ইসলামোফোবিয়া রাজনীতি চালু করছে। এই ধরনের পুরা ন্যারেটিভ পলিটিক্স। এবং মুজিব পূজা 15 বছর ধরে আপনার এমন এমন বই লেখা হয়েছে, যেগুলো দিয়ে আপনি টয়লেটেও যাবেন না আর কি, টিস্যু পেপার হিসাবেও নিতে লজ্জা হবে আপনার। তারপরে আপনার সেই মুজিব পূজার কাঠামোর অবসান, বা ধরেন তুড়ি দিয়ে উড়াই দিছে 5 তারিখে মানুষ, মানে একদিনে ধসে গেছে সব। তার মানে আমরা একটা এই যে ন্যারেটিভ পলিটিক্সের এই জগৎ থেকে বের হয়ে গেছি। কিন্তু আপনি আবার এই ন্যারেটিভ পলিটিক্স শুরু করছেন। ন্যারেটিভ পলিটিক্সের মধ্য দিয়ে আপনি কি করছেন? আপনি যা না তা সমাজে হাজির করছেন। আপনার যেটা ক্রেডিবিলিটি না সেটা আপনি হাজির করছেন। 1 নম্বর উদাহরণ কি? জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল ক্যাডার ভিত্তিক ইডিওসেন্ট্রিক পলিটিক্সের বিরুদ্ধে, কিন্তু আপনি জুলাই গণ অভ্যুত্থানের নামে এটাই শুরু করছেন। আওয়ামী লীগ যদি এটা কইরা থাকে, ছাত্রলীগ যদি কইরা থাকে, এটা করলে অপরাধ, আপনি করলে এটা মাইনা নিব আমরা, এটা আপনি মনে করেন কীভাবে? আপনার এই রাজনীতির বিরুদ্ধেই তো গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানে তো কোনো ইডিওলজি ছিল না, সেখানে জিন্স প্যান্ট, বোরকা, নেকাব, হেজাব, টি শার্ট একসাথে ছিল না। আপনি সমাজকে ভাগ করলেন কেন? আপনি সোসাইটিকে ভাগ করলেন কেন? ভাগ করার মধ্যে প্রথম আপনি গণ অভ্যুত্থান বিরোধী রাজনীতি শুরু করেছেন। তো এইবার যেটা বলছিলাম, কালচার, কোঅর্ডিনেশন অ্যান্ড কমন নলেজ, এটা করার মধ্য দিয়ে আপনি কমন নলেজকে ডিস্ট্রয় করে দিচ্ছেন। আপনি আমার সমালোচনা করবেন, আমি আপনার সমালোচনা করব, করার পরেও আমরা একসাথে কথা বলবো, চা খাবো, বা আমাদের একটা সামাজিক মোয়ামেলার যেটা সম্পর্ক, এটা আরও অটুট থাকবে। এবং অটুট থাকার মধ্য দিয়ে কমন নলেজটা স্ট্রেনদেন হবে, জাতীয় কালচার, জাতীয় সংস্কৃতি ডেভেলপ করো। আমাদের এখানে জাতীয় সংস্কৃতি ডেভেলপ করেনি। কিন্তু আপনি যখন ন্যারেটিভ পলিটিক্স করেন ফেব্রিকেটেড ফ্যাক্টসের উপরে, যেমন আমার ছবিটা তো রিয়েল, আমি পাশে দাঁড়ানো ছিলাম, কিন্তু পাশে দাঁড়ানো ছিলাম এই কারণে দালালি করার জন্য না, অন্য লোকদেরকে হ্যান্ডশেক করার সুযোগ দেওয়ার জন্য। কিন্তু সেটা যখন আপনি এভাবে প্রচার করলেন, প্রচার করে লোকজনকে ভিলিফাই বানানোর চেষ্টা করলেন যে এই দেখো নতুন দালাল আসছে বাজারে, তো তার মধ্য দিয়ে কি হচ্ছে? তার মধ্য দিয়ে আপনি সমাজের যে কমন নলেজ, যারা আমাকে এটা করে কি আপনি খুব আগাইতে পারছেন? আপনি তো এক অক্ষরও আগাইতে পারেন নাই। কারণ আমি তো পিপুল টু পিপুল কানেক্টেড, পাবলিক তো জানে যে আমার লাইফস্টাইল, আমার চলাফেরা, আমার ব্যাংকে যেই টাকা আগে থাকতো এখন একই অবস্থা, আমার একই অবস্থা। না, তাহলে এই কমন নলেজটা যেটা ডিস্ট্রয় হয়ে গেছে বলতেছেন, সেই কমন নলেজটা গড়ে উঠবে কিভাবে? হ্যাঁ, এই কমন নলেজ গড়ে উঠবে শুধুমাত্র মানুষের মানবিক মর্যাদাবোধ ফেরানোর মধ্য দিয়ে। এই কমন নলেজ গড়ে প্রোটেক্ট করার জন্যই গণ অভ্যুত্থান হয়েছে। উদাহরণ দিই, ব্রাকের যে ছেলেটা নাইমা মারা গেল, কি বিসিএস চাকরি দরকার ছিল? ও তো চাকরিতেই বসবে না, তো মারা গেল কেন? ও নামলো কেন? ও নামলে মোরাল আপরাইজিংয়ের কারণে। এইভাবে গুলি করে মানুষ মারা যাবে না, অন্যায়। মানে হলে 1-2 মারছিল, আমার তো নামার দরকার ছিল না, গুলশানের ছেলেটার তো নামার দরকার ছিল না। দেখে আমি এমনও লোক দেখছি, বাবা আওয়ামী লীগের বড় নেতা নেমে গেছে রাস্তায়। এই যে মোরাল আপরাইজিং, তার মানে কি? সে তো নিজের সুবিধার কথা চিন্তা করে নাই, সে চিন্তা করছে যে এইটা চলতে পারে না, তার জন্য নিজের জীবন গেলেও দাঁড়াইছে। এই সলিডারিটি হলো আপনার অর্জন, এটাই ন্যাশনাল স্পিরিট।
গত 1.5 বছরে এই সলিডারিটি, এই ন্যাশনাল স্পিরিট কোথায় গেল? এই 1.5 বছরে প্রথম সলিডারিটি আপনি ভঙ্গ করছেন আপনি জুলাইকে মনোপোলাইজ করতে গিয়ে, আমার কথা না শুনে সহজ করে বললে। আমি বলছিলাম এটা কর্তা সত্তা প্লুরাল। এমন লোক জুলাই বলে চিৎকার করে যে 3 তারিখে কামালের বাসায় মিটিং করছে, সরকারের সাথে আছি, আলেম মানুষ, সম্মানিত লোক, নাম বললাম না। তো এই যে আপনি মানে কি বলবো, মানে এগুলি মানে বললেও মেজাজ খারাপ হয়ে যায় আর কি। তো আমরা বললাম যে এটা কর্তা সত্তা প্লুরাল, এটা সাবজেক্টিভিটি প্লুরাল, এটার কোনো ইডিওলজি না, এটা ন্যাশনাল ফেনোমেনা এবং পুরো জেনারেশনের মুভমেন্ট। এটা মানে এটা পুরো জেনজি জেনারেশনের মুভমেন্ট এবং ক্রেডিট শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব। একটা লোক, একটা দল এই কথা শুনলো না। তো এখন আমি কেন, পরে আমি যখন দেখলাম যে জুলাই বাণিজ্য কারা করে না, কারা রিয়েল একটা স্ট্যাবিলিটি চায়, কারা রিয়েল একটা নাগরিক ভিত্তিক রাজনীতি চায়, তাদের অনেক সমস্যা আছে, অনেক জোর বাটপার আছে, অসুবিধা নেই, হ্যাঁ, বাট এই পলিটিক্সটা তো আমার লাগবে সমাজে। তা আপনি দেখান তো এই পলিটিক্সটা, এই ইনক্লুসিভ মধ্যপন্থার লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্যাল ইনস্টিটিউট 1000 সমস্যার সত্ত্বেও, প্রচুর বদমাইশ চোর বাটপার থাকা সত্ত্বেও বিএনপি ছাড়া আর কে আছে বাংলাদেশে এখন? তাহলে কি আপনার মনে হচ্ছে যে, আচ্ছা ওই প্রশ্নে আমি পরে আসবো, আপনি যে বলছিলেন না যে- বিএনপির দালাল না হয়ে আপনার কোনো উপায় আছে? আচ্ছা, আপনি বলছিলেন না যে দল যার যার হবে, রাষ্ট্র হবে সবার। আওয়ামী লীগ তার কৃতকর্মের কারণে আওয়ামী লীগের আজকের অবস্থা, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন গণঅভ্যুত্থানের মুখে। কিন্তু আওয়ামী লীগের তো সমর্থক এই দেশে এখনও আছে, রাষ্ট্র কি তারও? অবশ্যই তার। আওয়ামী লীগ সমর্থক কোনো সমস্যা নেই তো। বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দ্যান বিলিভ ইন নাথিং। এটা ভুল জিনিস সে বিশ্বাস করছে। বিশ্বাস কইরা যে ফৌজদারি অপরাধ করছে সে অপরাধী, তারা বিচার করেন। যে খুন করছে সেটার তো ভাই মানে কোনো ইয়া নেই, মানে এটার তো কোনো ক্ষতিপূরণের কোনো সুযোগ নেই। দ্যাটস এ ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধ, তাকে পানিশ করতে। যে রাষ্ট্রের টাকা লুট করছে, যে গুম করছে, যে অন্যায় অত্যাচার করছে মানুষের উপরে, শাস্তি দিতে হবে। কিন্তু যে লোকটা আওয়ামী লীগকে রাজনীতি মনে করছে সে তো প্রতারিত অ্যাট দ্য সেম টাইম। হাসিনা তার সাথে প্রতারণা করে নাই, সে পালাইছে আরামে, তারা এখানে বিপদে ফেলাই রেখে। এই জন্যই তো কমন নলেজ আমাদের তৈরি করতে হবে, মানুষের মধ্যে পলিটিক্স তৈরি করতে হবে। পলিটিক্স না তৈরি করে একদল খারাপ আরেক দল ভালো, এইভাবে যখন ডিবেট হয় সমাজে ফ্যাসিবাদ তৈরি হয়। কিন্তু এই যে আপনার এই আওয়ামী লীগের প্রশ্নটা আমি ডিল করি। আমি বলছিলাম কি 5 তারিখের আগে, আগামী দিনের রাজনীতি দলগুলোর ক্ষেত্রে রাজনীতি ডিপেন্ড করবে আওয়ামী লীগ প্রশ্নটা কে কীভাবে ডিল করে তার উপরে। এখন আপনি ছলে বলে কৌশলে আওয়ামী লীগ প্রোটেক্ট করার সুযোগ নিলেন, বাড়িতে বাড়িতে চালের বস্তা নিলেন, তাদের ভোট কি না এই কইরা আতাত করে আপনি ক্ষমতায় আসার চেষ্টা করতেছেন, কৃত্রিম হাইপ তুলে, হ্যাঁ। আবার আপনি গণঅভ্যুত্থানের প্রধান সৈনিক দাবি করেন নিজেকে, রেডিকুলাস না? এর চেয়ে মুনাফিকি কি আর হয়? ফলে আওয়ামী লীগকে ওপেনলি ডিল করতে হবে। আওয়ামী লীগ কে? আপনার আমার ভাই, আমাদের সমাজের অংশ। আপনার ফ্যামিলিতে আওয়ামী লীগ নেই, আমার ফ্যামিলিতে আওয়ামী লীগ নেই। এইখানে তিন ভাই থাকলে 1 ভাই আওয়ামী লীগ, 1 ভাই বিএনপি, 1 ভাই জামাত। তো এর মধ্যে ক্লিনজিং করেন কেমনে আপনি? আপনার কী করতে হবে? রিকনসিলিয়েশন করতে হবে। তারে বুঝাইতে হবে যে অপরাধ করছে তার বিচারের দিকে চলে যাবে সে, আর যে অপরাধ করে নেই তারে বুঝাইতে হবে যে রাজনীতি এক জিনিস আর আওয়ামী লীগ আরেক জিনিস, ফ্যাসিবাদ আরেক জিনিস। তুমি রাজনীতি করো। ফলে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সুযোগ দেওয়া না, শুধু তাকে সাথে নিতে হবে। তাকে পলিটিক্যালি এডুকেটেড করার মধ্য দিয়ে তাকে সাথে নিয়ে রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু করতে হবে। জিয়া রহমানের শিক্ষা কি? জিয়া রহমান শুধু কি জামাতকে রাজনীতি করার সুযোগ দিছিল? আওয়ামী লীগকেও দেয়নি? আওয়ামী লীগকেও তো দিছিল। কেন দিছিল? যে আপনি গণতান্ত্রিক প্রতিযোগিতার সুযোগ করে দিবেন সবাইকে এবং তার মধ্য দিয়ে রাজনীতি বিকশিত হবে। যার রাজনীতিটা জনবান্ধব হবে, জনগণ তাকে উইন করাবে। ইটস এ ফেয়ার গেম। বিএনপি ক্ষমতায় আসলে কি করবে এটা তো ধরেন সময় বলে দেবে। গত 1.5 বছরে বিএনপি ক্ষমতায় আসলে কি করবে আমিও বলতে পারবো। না, সেদিকে আমি পরে যাই। গত 1.5 বছরে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কি এই টলারেন্স লেভেল দেখলেন আপনি? এইটা আমি বলি যে এই অন্তর্বর্তী সরকার হলো একটা মোটিভেশনাল সরকার। ভালো ভালো কথা বলে, খারাপ খারাপ কাজ করে। মোটিভেশনাল স্পিক ছাড়া আর কিছু দেখিনি আমি। আমার দরকার কাজ, কর্মী দরকার, যে পরিকল্পনা নিয়ে আগাবে, প্রতিশ্রুতি দরকার নেই আমার। বহু মোটিভেশনাল কথাবার্তা শুনছি, দুষ্ট লোকের মিষ্টি কথা এখনও শোনা যায়। দেখলে মনে হবে যে একটা জান্নাতের দরজা ভেঙে পালাই আসছে। পুরো ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে আছে তারা। একটা কথার আপনার আগামাথা নেই, সকালে এক কথা, বিকালে আরেক কথা। এগুলো দরকার নেই। আপনাকে আমার রিলাই করতে পারতে হবে। আপনি ভুল করেন, অসুবিধা নেই, কিন্তু আপনি প্রতারণা করলে খবর আছে। এই সরকার কি জনগণের সাথে প্রতারণা করেছে আপনি মনে করেন? এক অর্থে প্রতারণা তো করছি। মানে কেন, কি কারণে মনে হয়? গণঅভ্যুত্থানের কি বাস্তবায়ন হয়েছে? মানে একজন সাধারণ জনগণ, ধরেন আমি একজন হকার বা কৃষক,
গণঅভ্যুত্থান আমাকে কি দিয়েছে? যে আমরা দেখতে পাচ্ছি একটা জুলাই সনদ হলো, এইটা সংসদ সংস্কার করবে, 84টা আমার কি 30টা আমি রাজনৈতিক দল। কৃষক, কৃষি না না, যেটা বলা হয় যে কৃষি নিয়ে কোনো বাংলাদেশের কথা আছে ইতিহাসে এখানে? কোনোদিন নাকি 30টা রাজনৈতিক দল একসাথে বসে এত লম্বা সময় বৈঠক করতে পারে না, এই ক্রেডিট তো অন্তর্বর্তীকালীন সরকার নেয়, এটা তো তারা একটা সংস্কার হিসেবে দেখে। খারাপ কথা মুখে আসছিল বললাম না, আপনি মানে বইসে আলাপ করলেন এটাই অর্জন। আমি ধরেন কৃষকের ছেলে বা কৃষক, কৃষি সংস্কার কমিশনই হয়নি, কৃষকদের নিয়ে কোনো আলাপ নেই, তারপর এটা শোনায় সোহাগা, এটা মানতে হবে আমার 1000 বছরের অর্জন। মানুষকে বোকা বানানোর চেষ্টা করা অন্যায় না? হ্যাঁ, এটা কিছু কিছু জরুরি জিনিস আছে, করেন। তার জন্য এগুলি কি নাটকের কি দরকার? আপনি 1.5 বছর ছিল এগুলি করে ফেলতেন, কে না করতো আপনাকে? সব দলই তো সমর্থন দিচ্ছে আপনাকে। মানে গণঅভ্যুত্থানের যে বড় ম্যান্ডেট তো আর নাই, তাই না? তারপরে করেন নাই কেন? কার জন্য করেন নাই? এবং এই সরকার কার? এই সরকারের ভিতরে কয়টা হ্যাঁ, সরকার? এই প্রশ্নটাই আমি আপনাকে করতাম, করে নাই কেন? মানে সরকারকে যে বলে যে আমরা সমাজের অনেককেই তো বলতে শুনি স্টেট উইদিন স্টেট, গভর্নমেন্ট উইদিন গভর্নমেন্ট, মানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নিয়ে বললো আমার নিয়োগকর্তা ছাত্ররা, এবং তিনি অনেক অন্যায় করেছে, উনি ভুল করেছে। ওনার নিয়োগকর্তা ছাত্র না, ওনার নিয়োগকর্তা ছিল বাংলাদেশের গণঅভ্যুত্থানকারী মুক্তিকামী জনগণ। ছাত্ররা তার একটা পার্ট, এবং এটা 15-16 বছর ধরে ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে এই জায়গায় আসছে আজকে অবস্থান। আপনার যাত্রাবাড়িতে ছাত্রদল কিভাবে ফাইট করছে, ছাত্রদলের সভাপতি এই হাতের দিকে তাকায় দেখেন এখানে স্নাইপারের গুলি আছে, কোনদিন ক্রেডিট নিতে গেছে? আমি মিরপুরে দেখছি ছাত্রদল কিভাবে ফাইট ব্যাক করছে। 19, 20, 21 জুলাইয়ের আন্দোলন তো আওয়ামী লীগ রিগেইন করে ফেলছিল, নিয়ে নিছিল হাতে। তাহলে গত 1.5 বছরই কি জুলাই মাঠে আওয়ামী লীগকে ফাইট ব্যাক করে ব্যাকফুটে নিতে হয়েছে, দেন পপুলার আপরাইজিং হয়েছে। পাবলিক কোঅর্ডিনেশন মোবিলাইজেশনটা কখন হয়, কখন পাবলিক গভর্নমেন্টের বিরুদ্ধে, ধরেন কীভাবে হয় জিনিসটা, এটাই পড়তেছিলাম। ধরেন যখন আপনি প্রতিবাদ করতেছেন, ক্ষুদ্র একটা গ্রুপ, হ্যাঁ ওকে, প্রতিবাদ করতেছেন, গভর্নমেন্ট ঠিক আছে একটু বাধা দিচ্ছে, কিন্তু লোকজন বাড়তেছে, হ্যাঁ, যখন দেখে যে এই প্রতিবাদের ব্যাপারটা ম্যাস লেভেলে চলে আসছে, তখন মানুষ কোঅর্ডিনেট করে, মানুষ আসে। কিন্তু প্রতিবাদের এই কন্টিনিউশনটা জারি রাখা, মাঠে জারি রাখতে হবে যে না, এই মানুষ ম্যাস পর্যন্ত কমিউনিকেট করার কাজটা এটা পলিটিক্যাল ফোর্স করছে, এটা নন পলিটিক্যাল অ্যাক্টররা করে নেই। এইভাবে কোঅর্ডিনেশন হয়। মানুষ যখন বুঝতে পারলো যে বেশিরভাগ মানুষই হাসিনার বিরুদ্ধে, কিন্তু নামতেছে হয়তো অল্প কয়েকটা, কথা বলতেছে হয়তো অল্প কয়েকটা, কিন্তু সবাই আমরা মনে মনে সমন্বয়ক, সুযোগের অভাবে খালি রাস্তায় নামতে পারতেছি না। কিন্তু সুযোগ যেই পাইছে সবাই নেমে গেছে না। তো এই সুযোগ পাওয়া পর্যন্ত পুরো আন্দোলনটা ক্যারি করা, এটা ডেডলি ক্যারি করা, রক্তাক্তভাবে ক্যারি করা, জীবন বাজি রেখে ক্যারি করা, এটা পলিটিক্যাল ফোর্স করছে, ফাইজলামি নাকি? সো এইভাবে কোঅর্ডিনেশনটা হয়, এইভাবে ম্যাস মোবিলাইজেশনটা হয়। ম্যাস মোবিলাইজেশনটা হুট করে হয়ে যায় না। ফলে যারা মনে করে যে হুট করে হয়ে গেছে, ছাত্ররাই সব করে ফেলছি, এটা প্রতারণা করছে তারা মানুষের সাথে। না, তাহলে আপনি যে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান করছেন বলে বলছেন, সেই বিভাজনের রাজনীতি কি গত 1.5 বছরে দেখলেন না? হ্যাঁ, তাহলে সেই গণঅভ্যুত্থানের ফসলটা কার? গণঅভ্যুত্থানের শোনেন, আমরা পৃথিবীতে বহু জায়গায় আমরা শুনছি কি ক্লাসিক্যালি বিপ্লব তার সন্তানদের খাইয়ে ফেলে, তাই না? আর আমাদের উল্টাটা হয়েছে, আমাদের সন্তানরাই বিপ্লব খাইয়ে ফেলছে। গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থান বিরোধী রাজনীতি শুরু হয়েছে। 71-এর পরে মুজিবের হাত ধরে ফ্যাসিবাদ স্বৈরতন্ত্রের রাজনীতি শুরু হয় নাই, বিচার বহিত হত্যাকাণ্ডের রাজনীতি শুরু হয় না, একই জিনিস। নতুন কি? এটা তো আপনার ইতিহাসের মধ্যে আছে। নাহিদ ইসলাম বলে নাই ইতিহাসের দায় আছে, তাদের সাথে কোনো জোট না। তারপরে এখন জোটে তো গেছেই। এনসিপির বক্তব্য আর জামাতের বক্তব্য আলাদা করতে পারেন আপনি? জামাত সাবেক ছাত্রলীগ নেতাদেরকে টকশোতে আইনা আমাদের বিরুদ্ধে দাঁড় করায়। তারপরে হইল আপনার মানে তারা এতই নিরপেক্ষ। তারপরে হইল আপনার এখন এনসিপির লোক যা এসে জামাতের রাজনীতি ডিফেন্ড করে, আমাদের সাথে বেয়াদবি করে, আকাশ থেকে পড়ে যায়। আমরা কয় কি? না, আপনি ডিফেন্ড করাটাকে কি বেয়াদবি হিসেবে, মিথ্যাচার করা বেয়াদবি হিসেবে নিব? ডিফেন্ড করেন আপনি, আমরা ক্রিটিক করে আপনার সবাই ফেলেন, আমার অসুবিধা নেই, শিখবো আমি আপনার কাছ থেকে। চোখের সামনে কাঁচা কাঁচা মিশা কথা কয়, আমারে বলে যে এই 15 বছর কোথায় ছিল রনি ভাইয়ের মতো সুশীলরা। আমি বলে সুশীল 15 বছর কোথায় ছিলাম? যেসব লেখালেখি লিখছি, তোরা যখন আওয়ামী লীগের লুঙ্গির তলায় ছিল, এখন পড়লে ডরাই যাবি। যদি ভাই করে পড়স, মানে 14 সালে, 15 সালে, 13 সালে, 20 সালে, 21 সালে যেগুলি পড়ছি, এই লেখাগুলো মানে আওয়ামী লীগের পড়লে ডরাই যাবে। এখনও ডর করবে ওদের, আমরা যে অ্যাক্টিভিটি করছি।
তো যখন এটা বলে মিথ্যাচার না। আমরা একটু আগেই, নির্বাচন কেমন হবে আপনার প্রত্যাশা? এটা হলো জঘন্যতম একটা নির্বাচন হবে যদি রাজনৈতিক দলগুলো নিজেদের কোঅর্ডিনেশনের মধ্যে নির্বাচনটা না করে। কারণ এই প্রশাসন 100% বায়াসড, ইলেকশন রিগিং করার 100% চেষ্টা চলছে। বায়াস টুয়ার্ডস হোম? যারা গুপ্তভাবে প্রশাসন দখল করে নিছে ফ্রম আর্লি মর্নিং, যারা দখল করে নিছে অতি মেধা দিয়ে, আর যারা 15 বছর ক্ষমতার স্ট্রাকচার অনেক বাইরে ছিল এবং যারা মনে করছে একটা আলাপ আলোচনার ভিত্তিতে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ পদগুলো ডিস্ট্রিবিউট হবে, তা না করে যারা ভিতরে ছিলই জাস্ট আত্মপ্রকাশ করছে যারা, তো এবং তারা এবং আওয়ামী লীগ তো যেহেতু এখন একটা সতীনের সক্ষতা তাদের মধ্যে আছে, এবং এই দলটার আওয়ামী লীগকে এম্পাওয়ার করার না, শুধু ক্ষমতায় আনার ঐতিহ্য আছে। 86 সালে তারা এটা করছে, 96-তে তারা যদি এটা না করতো আওয়ামী লীগ তো ক্ষমতায় আসতো না। তারপরে হইল ধরেন একে তো তারা নিজেরাই পাওয়ার শেয়ার করলো বিএনপির সাথে। 8-এও তারা এটা করছে, 8-এ আওয়ামী লীগকে তারা ক্ষমতায় আছে। বেগম খালেদা জিয়া বলছিল ইলেকশনে যাব না, এদিক দিয়ে বড় বড় নেতারা যেহেতু তারা মেধাবী, তারা বলছে আপনি না গেলেও সমস্যা নেই, আমরা চলে যাবো। যা এই ডিজাইনের মধ্যে যে আওয়ামী লীগের ক্ষমতায় আনছে 111-এর পরের কথা বলছি আমি। তো ফলে তারা এখনও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার রাজনীতি করছে, কারণ একটা অল্টার ইগো, যেটা আমরা বহুবার বলছি, আরও অনেকেই বলছে এখন এখানে আওয়ামী লীগ ব্যাক করবে শুধুমাত্র জামাত ক্ষমতায় আসলে, এর বাইরে আর নো ওয়ে, আর কোনো সুযোগ নেই। এবং এখানে ইন্ডিয়া যে $1 মিলিয়ন খরচ করতেছে, এখানে একটা জঙ্গিবাদী উত্থান হয়েছে, ইসলামী আপরাইজিং হয়েছে, এইটা প্রুফ করার জন্য একটা গ্লোবাল প্রচেষ্টা আছে। যেমন আজকে একটা ইন্টারভিউ প্রথম আলোতে দিচ্ছে দেখলাম, জিল্লুর ভাই, তো বলতেছে যে এইবার এর ইলেকশনকে কেন্দ্র করে এতগুলো দেশ যে অ্যাক্টিভ, এটা এর আগে কখনো বাংলাদেশে হয়নি। এবং আপনি জানেন ওয়াশিংটন পোস্টের নিউজ দেখেন, মুফতি আমির হামজা, প্রিয় বক্তা আমার, উনি 4 মাস আগেই বলছে ওয়াশিংটন চায় জামাত ক্ষমতায় আসুক। বাংলাদেশের মানুষ চায় কিনা এই ব্যাপারে কোনো হুঁশ নাই, কিন্তু ওয়াশিংটন চায়, এটা খুব তাদের খেয়ালে আছে। সো এই হলো অবস্থা। ফলে এখানে আপনার আল্টা ফ্যাসিস্ট শক্তি, ইসলামের নামে মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি যারা করে, এবং তারা ইসলাম বিদ্বেষকে আরও চাঙাইয়া তুলতেছে। কিভাবে চাঙাইয়া তুলতেছে? তাদের যে ইনটলারেন্সি, অসহিষ্ণু আচরণ, এবং আবার মুখে ইসলামের কথা বলা, ফলে পুরা ইসলামের একটা কলঙ্ক তারা তৈরি করতেছে। আবার গণতন্ত্রের নামে, ফ্যাসিবাদ তো খুব আপনার এটা এত লিকুইড একটা ব্যাপার, এটা কিন্তু গণতান্ত্রিক স্পেসের মধ্য দিয়ে এটা ফাংশন করতে পারে। লাইক হিটলার, আপনার যে মোদি, ট্রাম্পের মতো লোক কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা ম্যানিপুলেট করে চলে আসতে পারে, কনসেন্ট ম্যানিপুলেট। যেমন এখন আমি ভালো আর সব খারাপ, যেমন চাঁদাবাজ, সাতকানিয়া, সাতক্ষীরা, এইসব এলাকায় চাঁদাবাজি কারা করে? কারণ বাজারে মুরগিপট্টিতে কারা হাদিয়া উঠায়? কিন্তু না, বিএনপি যে 7,000 লোক বহিষ্কার করলো, 7-8,000 লোক, তারপরে তাদেরকে আইনের আওতায় আনা হইল না। আইনের আওতায় না এনে ন্যারেটিভ পলিটিক্স তৈরি করার সুযোগ দেওয়া, বিএনপি মানেই চাঁদাবাজ। কিন্তু আপনি যখন নেন তখন আর চাঁদাবাজ থাকে না। ফলে এই ন্যারেটিভটা যখন আপনি প্রতিষ্ঠা করবেন যে বিএনপি মানেই চাঁদাবাজ, তার মানে আপনি ওটা দখল করলে ঠিক আছে, বিএনপি করলে ঠিক নেই। কিন্তু কথা হওয়ার উচিত ছিল কি, আপনি করলেও ভুল, বিএনপি করলেও এটা অন্যায়। এবং এটা একটা কাঠামোগত সংস্কার লাগবে। কি সেটা? কর্মসংস্থান লাগবে, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, তাহলে পরিবহন চাঁদা বন্ধ হবে, ড্রেনেজ, সোয়ারেজ, ময়লার এই ব্যবস্থাপনা, জুট, ফুটপাতের দোকানের এই অব্যবস্থাপনা, এগুলো দূর না করলে চাঁদাবাজি দূর হবে না। এটার সাথে পলিটিক্যাল, নন পলিটিক্যাল এবং থানা টানা মিলায় একটা গ্রুপ কাজ করে, এটা একটা ইনফর্মাল ইকোনমি আছে। সো এখানে একটা সংস্কার প্রক্রিয়া লাগবে। এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপির সমস্যা না। এনসিপির দুধের শিশু গ্রেফতার হচ্ছে না চাঁদাবাজির কারণে। সেদিন দেখলাম 8-9-এ পরে সাবেক সমন্বয়ক আর্মি দুইটারে ধরছে আর্মি। কিন্তু না, মাছ খাবে সব, ময়লা খাবে সব মাছ, এক মাছকে আপনার টার্গেট করতে হবে, এই যে ন্যারেটিভ পলিটিক্স। তারপরে আরেকটা হলো কি, সবাইকে দেখেছেন, এইবার আমারে দেখেন। 71-এ তারা দেখেন নাই, 86-তে তারা দেখেন নাই, 1 থেকে 6 তারা দেখেন নাই, এই 1.5 বছর তারা দেখেন নাই। 1.5 বছরের ক্ষমতার সমস্ত পদ, বড় বড় সমস্ত পদ, মোটা দাগের বড় পদ, সব তারা দখল করে নিছে। মোটা দাগে আমি বলতেছি, ব্যতিক্রম আছে, তারপরেও তারা দেখতে হবে। আবার মিথ্যাচার না? যে ন্যারেটিভ পলিটিক্সের কথা বলেন, এই যে ধরেন কেউ তার ব্যক্তিগত স্বার্থে একটা ন্যারেটিভ স্ট্যাবলিশ করার চেষ্টা করে, কিন্তু এই ন্যারেটিভটা তো স্ট্যাবলিশড হয় যখন সাধারণ মানুষ সেই ন্যারেটিভটা পারসিভ করে। এই পারসেপশন ক্যাপাসিটি কি সাধারণ মানুষের কোনো দায় দেখেন আপনি? যে ওই অবশ্যই দায়, সাধারণ মানুষের দায় তো এটাই। কারণ হলো আপনি ধরেন যে এই যে কমন নলেজ, আপনার ন্যারেটিভ পলিটিক্স তো এখানে পরাজিত হয়েছে একবার,
কিন্তু মানুষ মনে করছে কি, আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন হাসিনার আমলে মেইন স্ট্রিম মিডিয়া ফেল করছে না, মেইন স্ট্রিম মিডিয়া ফেল করার কারণেই তো ফ্যাসিবাদ কায়েম হয়েছে। তো মানুষ ডিপেন্ড করছে কি সোশ্যাল মিডিয়ার উপরে, তাহলে সোশ্যাল মিডিয়া একটা অল্টারনেটিভ মিডিয়া আকারে হাজির হয়েছে। এইবার সোশ্যাল মিডিয়ার উপর যে ট্রাস্ট, সেই ট্রাস্টের উপর একটা ভালো রেজাল্ট আপনি পেলেন, একটা গণঅভ্যুত্থান হইলো, হইলো, হ্যাঁ তাই না? এইবার এইটাকে আপনি ব্যবহার করছেন মিথ্যা ন্যারেটিভ তৈরি করার জন্য। তাহলে এইবার ঘটনা কি ঘটছে, তাহলে মেইন স্ট্রিম মিডিয়ার উপর ট্রাস্ট তো আগেই নাই আমাদের, এটা হাসিনার আমলে হারাইছে, এটা রিস্টোর করতে তাদের সময় লাগবে। ছিল এক সোশ্যাল মিডিয়া, এটাও আপনি নষ্ট করে দিচ্ছেন, বট আইডি, ফেক, হাজার হাজার ফেক পেজ, মিম টিম বানায়া। তাইলে মানুষ করতেছে কি, মানুষের কমন নলেজে সাথে ট্রুথের আর কোনো সম্পর্ক থাকতেছে না, পুরাটাই ফ্যানাটিক হয়ে উঠতেছে জনগোষ্ঠী। তো ফলে তখন সে চিন্তা করতেছে ইমিডিয়েট লাভ নিয়ে এই মুহূর্তে কি হবে করতে গিয়া সে আপনার ধরেন এটা ধরেন যে হাসিনার ডিজিটাল বাংলাদেশ, তারুণ্য, এগুলো মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদ কায়েম করে ফেলছেন হাইপের মধ্য দিয়ে। একই কাঠামোর মধ্যে আপনি দেশকে ঠেলে দিচ্ছেন, কমন নলেজ যার সাথে ট্রুথের সম্পর্কটাকে আপনি কাট আপ করে দিচ্ছেন। কাট আপ করার মধ্য দিয়ে আপনি হাইপ তৈরি করে কৃত্রিমভাবে ইয়ে করার মধ্য দিয়ে আপনি ক্ষমতামুখী হয়ে যাচ্ছেন, নিজের রাজনীতি খাইয়ে ফেলতেছেন বাই দিস টাইম। ফলে এইটা ইমিডিয়েট পাবলিক হয়তো রিয়েলাইজ করতে পারে না, কারণ পাবলিক রিয়েলাইজ করতে পারে না। এটা নিকোলাস তালেবের একটা বই আছে ফোল্ডেড বাই র্যান্ডমনেস, এটা এত স্রোতের মতো হয়, এটা জোয়ারের মতো হয়, এইটা পাবলিক বুঝতে পারে না। হ্যাঁ, যেমন ধরেন শাহবাগের সময় আমরা যখন বলতেছিলাম এটা কৃত্রিম জনজাগরণ, এটার সাথে মুক্তিযুদ্ধের চেতনার কোনো সম্পর্ক নেই, আমাদের রাজাকার টাজাকার বইলা ইয়ে করা হয়েছে, কিন্তু ওইটার সময় ট্রেন্ড ছিল। আমরা 2-3 জন ব্যক্তির বিরুদ্ধে ছিলাম, মানে আমি বলছি অনেক মানুষ হয়তো ছিল সাধারণ, কিন্তু অ্যাক্টিভিজমের মধ্যে হ্যাঁ অল্প কিছু ব্যক্তির বিরুদ্ধে ছিলাম। এখন এরকম জোয়ার তৈরি করা হচ্ছে। এখন ধরেন কয়জন ব্যক্তি এই নিরপেক্ষ মুনাফিকির বিরুদ্ধে দাঁড়াইছে, কয়টারে দেখেন আপনি? যারা রাজনীতি করেন এদের কথা আলাদা, ইন্টেলেকচুয়াল কাদেরকে দেখেন আপনি? নাম বলেন তো কয়টা ইন্টেলেকচুয়ালের। না, আমি আর কোনো নাম না বলি, আপনি মানে আমারে দেন, আমি দেখতে নাম নেই, সব নিরপেক্ষ হয়ে গেছে। তো এই যে নিরপেক্ষ ক্রিমিনাল, এটার বাইরে হওয়াটা, বাইরে হয়ে পজিশন ক্লেম করাটা, এটা সততা। এই জন্য আমি বিএনপিকে ডিফেন্ড করি। হ্যাঁ, বিএনপি ভুল করলে আমি এটা ক্রিটিক করবো, ডেফিনেটলি বিএনপিতে অনেক খারাপ লোক আছে, কিন্তু রাজনীতিটা লিবারাল ডেমোক্রেটিক রাজনীতি, অনেক স্পেস, এই জন্য চোরবাট পারও ঢুকে যায় সহজে। তো মানে ফলে এই যে ওই প্রশ্ন, তাইলে আপনি দেখতেছেন, তাহলে আপনি প্রতিনিয়ত মিথ্যাচার করছেন, আপনি পরীক্ষিত শক্তি, আপনি পুরানো একটা রাজনৈতিক দল, কিন্তু আপনি ম্যানুভারিং করছেন। ম্যানুভারিং করার মধ্যে দিয়ে হাইপ এবং প্রশাসনে আপনার গুপ্ত দুইটা মিলে আপনি ক্ষমতা নিতে চাচ্ছেন। এবং পপুলিজম থেকে ক্ষমতা, আপনার ফ্যাসিবাদের দূরত্ব কতখানি? পপুলিস্ট ফেনোমেনা থেকে ক্ষমতা দূরত্ব হইল, মানে ফ্যাসিবাদের দূরত্ব হইল জাস্ট ক্ষমতায় আসা পর্যন্ত। তাহলে আপনি কি আগামী নির্বাচন নিয়ে রিগিং কিংবা ইঞ্জিনিয়ারিং কিংবা মানে একটা ফ্রি ফেয়ার, আমরা যে শব্দগুলো ব্যবহার করি, ফ্রি ফেয়ার ইনক্লুসিভ, রিগিং শুরু হয়ে গেছে পোস্টাল ব্যালটের মধ্য দিয়া। এই ইলেকশন অলরেডি রিগিং এর প্রসেসের মধ্যে ঢুকে গেছে, পোস্টাল ব্যালট বিতর্কের মধ্য দিয়া। আমরা দেখব, আমরা যারা ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের লম্বা সময় ধরে আছি, 1.5 দশকের বেশি সময় ধরে প্রায়, আমরা ওয়েট করবো, আমরা দেখবো, আমরা জনগণ দেখতেছে, জনগণকে বোকা মনে করার কোনো কারণ নেই। না, কিন্তু আপনি যে সংখ্যাগুলো করছেন, মানে আজকে তো ফেব্রুয়ারির 1 তারিখ, এই সংখ্যাগুলো তো প্রমাণিত। আরে ভাই, পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্কগুলো উঠছে, সেগুলোকে টেকনিক্যাল নানা কিছু দিয়া যুক্তি দিয়া আছে। আওয়ামী লীগের আমলে যেরকম নাইমুল ইসলাম খানরা যুক্তি দিত, সেই রকমভাবে এনসিপির নেতা বা গৃহপালিত সরকারি বুদ্ধিজীবীরা যুক্তি দেওয়া ব্যাখ্যা করার চেষ্টা করছেন না, জামাতপন্থী এনসিপিপন্থী বুদ্ধিজীবীরা। টকশোতে দেখতেছেন না আপনারা? সেটা তো সন্তোষজনক জবাব গভর্নমেন্ট দিচ্ছে না, কোনো সুরাহাতও করছে না। না, আমার প্রশ্ন হচ্ছে, ধরেন আজকে আমরা যখন রিগিং তো শুরু হয়ে গেছে, 1 তারিখ 12 তারিখ নির্বাচন, এই 12 দিনে তো এমন কোনো ম্যাজিক ঘটা সম্ভব না যে এই সংখ্যাগুলোর থেকে বেরোয় আসা সম্ভব হবে। তাইলে এই নির্বাচনের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠবে না? অবশ্যই উঠবে। আপনি যদি সেইটাকে কিভাবে রাষ্ট্র ডিল করবে? পরে ডিল করতে পারবে না, ফেল হবে, কেওয়াস তৈরি হবে, গন্ডগোলের দিকে যাবে। মানে আপনার তো ট্রান্সপারেন্সি আনতে হবে। আরে ভাই, আপনার তো 5 তারিখে ক্ষমতা সাধছেন বিএনপিকে, বিএনপি নেয় নাই, ফাজলামি নাকি? আপনি এখন বলতেছেন সে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, সে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে গেছে। পাবলিক ভোট দিলে ক্ষমতা আসবে, না দরকার নাই। তো সেখানে আপনি ছলে বলে কৌশলে রিগিং করে ক্ষমতা নিতেছিলেন, নেন, হাসিনাও তো নিচ্ছে, অরিড হওয়ার কি আছে আপনার? আপনি যদি ইলেকশন রিগিং করে ক্ষমতা আসার চেষ্টা করেন বা ওই জায়গায় নিয়ত ঠিক মানে ধৈরা বৈশা থাকেন, বিএনপির লোকজনকে রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি শুরু করবে নাকি? বিএনপি পপকর্ন নিয়ে বৈশা দেখবে, হ্যাঁ খেলা দেখবে, আলা তুই, অসুবিধা নেই। তাহলে সেই ঘটনার পুনরাবৃত্তি হলো, তাহলে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কোথায় যাবে? জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা তারা রাখছে নাকি? না, কিন্তু এই মানুষের মধ্যে তো আকাঙ্ক্ষা আছে, মানুষ জবাব দিবে। মানে তাহলে কি আবার একটা গণঅভ্যুত্থান হবে? ডেফিনেটলি ভোট রিগিং যারা করবে তাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হবে, কামিং রেভলিউশন হবে। হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থান কেন হয়েছিল?
কেন হয়েছিল এক কথায় বলেন, অনেক কারণ আছে, বড় কারণ বলেন। না, আপনি বলেন, আমি কমেন্ট না করি। তাই তো, সেফ সাইডে থাকবেন সব। না, সেফ সাইডে না, দালাল আমারই বানাবে। আমি বিং জার্নালিস্ট, আমি এইখানে কমেন্ট করতে পারি না। আপনি কেন ইলেকশন রিগিং এর কারণে হইছে? আপনার সাথে কেন ব্যক্তি আলোচনায় করব। হ্যাঁ, এটা ইলেকশন রিগিং এর কারণে হইছে। হাসিনা যদি ইলেকশনটা মানে ভোটাধিকার হরণ করার কারণে হয়েছে, ইলেকশন না। হাসিনা তো ইলেকশন দিছে সব নিয়ম মতো। ইলেকশন ইম্পর্টেন্ট না। ইলেকশন নিয়ে আমি ছোটবেলার থেকে মাথা ঘামাচ্ছি না। আমি মাথা ঘামাচ্ছি ভোটাধিকার নিশ্চিত করা নিয়ে। কিন্তু সে যদি ভোটাধিকার নিশ্চিত করতো, তার অন্যান্য সকল অন্যায় কি ভোটাধিকার নিশ্চিত করলে অন্যায় করার সুযোগই থাকতো না, ক্ষমতা থেকে নেমে যেতে হইতো। আরেকটা বলি, বিএনপি কি মানুষ রায় দেয় নাই? 14 সালে রায় দেয় নাই? মানে ভোটে অংশগ্রহণ না করে বিনা ভোটের 153 জনকে সংসদে নিয়ে হাসিনা সরকার গঠন করতে হয় নাই? হয়েছে তো। 18-তে মানুষ কি রায় দেয় নাই? বিএনপির পক্ষে তো রায় দিছে, সেটা রিগিং করা হয়েছে রাতের ভোটে। 24-এ কি বিএনপি ইলেকশন বর্জন করে রায়, মানে বিএনপির ডাক ইলেকশন বর্জন করে মানুষ রায় দেয় নাই বিএনপির পক্ষে? দিছে তো। তো বিএনপি তো একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে আছে, তার সমস্ত সমস্যা টমস্যা হাবিজাবি সব সাথে নিয়েও। আরেকটা হলো, বিএনপি তো কোনো ট্রেডিশনাল রাজনৈতিক দল না। কিন্তু ট্রেডিশনাল রাজনৈতিক দল কি এটা বুঝতে হবে। কেন আমি বিএনপির দালাল এটা বুঝতে পারবেন। এটা হলো, ধরেন একটা দল আমরা কেন করি, যেমন আমার একটা চিন্তা আছে, ইডিওলজি আছে। তারপরে ইডিওলজির অনেক মানুষকে আমরা বলি যে এই চিন্তাটা ভালো, আসো আমার সাথে আসো। তারপরে আমরা একটা দল করি, গ্রুপ করি। এবার এই গ্রুপটা আরও মানুষের কাছে যায়, নির্বাচনে যায়, করে তারপরে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় আনি। তার মানে কি, ক্ষমতা যাওয়ার একটা অর্গানাইজেশন হইলো, মানে ক্ষমতা যাওয়ার একটা অর্গানাইজেশন হিসাবে আমরা একটা দল করি, করে ক্ষমতায় যেয়ে দেশ পরিচালনা করি বা ক্ষমতা করি, অধিষ্ঠিত হই। তো জিয়া রহমান তো ক্ষমতাই ছিল, যেমনি হোক ক্ষমতাও তার কাছে আসছিলই, জনপ্রিয়ও ছিল, সৎও ছিল, এটা শত্রুরাও বলে। তো দল করার দরকার কি তার? আপনি তো দল করবেন ক্ষমতা নেওয়ার জন্য, ক্ষমতা প্রোটেক্ট করার জন্য, তাই না? সে তো বিপুল ম্যান্ডেট, হানা ভোটে বিপুল সমর্থন নিয়ে জনপ্রিয় সেনাবাহিনী, তারা সেনাবাহিনীর লোক, সে সেনাবাহিনী তারা সমর্থন করছে, জুডিশিয়ারি তার আন্ডার আছে, ব্যুরোক্রেসি তাকে ফুল সমর্থন দিচ্ছে। আর কি দরকার আপনার? জনপ্রিয়তা আছে, দল না দরকার আপনার। এবং ওই সময় আপনার একটা বিপ্লবী স্টাইলে জাসদীয় রাজনীতি পপুলার, আপনার ল্যাতিন আমেরিকার বিপ্লবী নেতারা পপুলার, চালাচ্ছে তো দেশ ওইভাবে। ওই মডেলই মেন স্ট্রিম ছিল। তার দল করার দরকার কেন? তার দল করার দরকার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একটা ভ্যানগার্ড হিসাবে বিএনপি তৈরি করছে সে। বিএনপি ক্ষমতা যাওয়ার টুলস না, হইলে 5 তারিখে ক্ষমতা নিয়ে নিত। ক্ষমতা সাচ্ছে তোরে ভাই, এটা সবাই জানেন আপনারা যে ক্ষমতা সাচ্ছে। ফলে বিএনপি, এটা হয়তো বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা জানে না, তারা মনে করে একটা দল করতেছি। দল করা না, বিএনপি করা মানে হইল স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার ভ্যানগার্ডের কর্মী হওয়া। এটা ট্রেডিশনাল রাজনৈতিক দল করা না, যে দল করবো এই করবো, তারপরে ক্ষমতায় যাবো, লুটপাট করবো। নো। তা আপনার এই আন্ডারস্ট্যান্ডিং কি বিএনপির রুট লেভেলের কর্মীদের মধ্যে আছে? ডেফিনেটলি নাই। থাকলে তো আজকে আমার এখানে কথাই বলতে হইতো না, থাকলে তো বাংলাদেশের অবস্থাই হইতো না। ডেফিনেটলি নাই। কিন্তু বিএনপির রাজনীতিটা হলো এটা মেন স্ট্রিম করতে হবে, এটা বিএনপির মধ্যেও করতে হবে। তা আমাদের বিএনপি দালাল না হয়ে উপায় আছে? কেমনে করবেন আপনি? আচ্ছা, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যেই ক্ষমতায় আসুক না কেন, যেমন নির্বাচনই হোক না কেন, সেই নির্বাচিত সরকার খুব কি স্বস্তিতে দেশ চালাতে পারবে আপনার মনে হয়? যদি জনগণের প্রত্যক্ষ ভোটে, মানে জনগণ ভোট যেরকম দিবে, কনসেন্ট ম্যানুভারিং করে না, হাইপ তুলে না, মানে আপনি তেল নিজের তাল দেখায় না। জীবনে আপনারা দেখেন নাই? আবার হাসিনা বলছিল কিন্তু আইসা এবার ওই সময় যে আমার জিয়ারে দেখছেন, এর সাথে দেখছেন, অমুক দেখছেন, তমুক দেখছেন, আমার একটু দেখেন এবার। হজের পটি টুটি বান্ধে আইসা সেও কিন্তু এটা বলছিল, এবং ভিকটিম কার্ড খেলছিল। আমি অত্যাচারিত, বাপ মা মারা গেছে, দেখেন একই কাঠামো, একই প্যাটার্ন। ওইভাবে না, কনসেন্ট ম্যানুভারিং করে না, কৃত্রিম হাইপ তুলে না, মিথ্যা কথা বলে না। এই যে কথায় কথায় মিথ্যা কথা বলে, টুইটারে সরকার গঠন করে না। কালকে রাতে তো টুইটারে নাকি সরকারই গঠন করে ফেলছিল, নারীদের নিয়ে একটা মন্তব্য করে। না, সেটা আবার পরে তারা ব্যাখ্যা দিচ্ছে যে এটা হ্যাকড হয়েছে। হ্যাঁ, একটা পোস্টের জন্য হ্যাকড হয় আর কি। তারপরে আবার সব ঠিক হয়ে যায়। এত সুন্দর হ্যাকার আমার দিয়েন তো, চিনেন আপনি, আমার দিয়েন তো। যাই হোক, তো এরকম আর কি। তো আপনার মানে পলিটিক্যাল লাই ইজ ডেঞ্জারাস। কোন সাহসে মানুষের সাথে মিথ্যা কথা বলেন? হাসিনার এই পরিণতি দেখে কোন সাহসে বলেন? আপনি যখন আপনি যখন মনে করেন মিথ্যা দিয়া সত্য কায়েম করতে পারবেন, ইউ আর এ ফ্যানাটিক। ফ্যানাটিসিজম এইভাবেই তৈরি হয়। ধরেন এই দলটা যদি ইসলামী রাজনীতি না করতো, মানুষের এই পরিমাণে অ্যাপিল থাকতো না এই দলের প্রতি। কারণ এই সকালে বিকালে যেমনি মিছা কথা কয়। কেন ইসলামী রাজনীতি করার কারণে আপিল তৈরি হচ্ছে কেন? বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে,
কিন্তু যদি এটার সাথে ইসলামী রাজনীতির কোনো সম্পর্ক নাই, এটার সাথে মুসলিম সেন্টিমেন্টের সম্পর্ক আছে। এটা RSS মডেল, এটা বিজেপির মডেল। মানে কৃষ্ণনন্দী কি শরিয়া কায়েম করবে? কৃষ্ণনন্দীরে দিয়ে শরিয়া কায়েম হবে? কিন্তু শরিয়া আইন কি তারা কায়েম করতে চায়? এরকম স্পষ্ট বার্তাও তো তারা দেয় না। তো তার ম্যানিফেস্টোতে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, ছোটবেলা থেকে এটা কেন বলতেছে তারা? মানে ধরেন সে যেহেতু এখানে নেই, আমি নাম বলতেছি না, ধরেন ব্যাখ্যাটা এরকম যে আমরা গণতন্ত্রের আদলে খেলাফত চাই, মানে এই লাইনের ইন্টারপ্রিটেশন আপনার কাছে কি? তো গণতন্ত্র তাহলে তো যারা বলতেছে যে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ চালাবো, দেশটা ইসলামী শাসনে চালাবো না, ন্যায়পরায়ণতার ভিত্তিতে চালাবো, ইসলামী মূল্যবোধের আলোকে চালাবো, তো সমস্যা কি তাদের? এই সামগ্রিক আলোচনা তো শুনে রাজনীতি, আর সামনে হচ্ছে নির্বাচন। এই রাজনীতি বনাম নির্বাচন, এইখানে মানুষের কাছে গুরুত্বপূর্ণ কোনটা? রাজনীতি, নির্বাচন গুরুত্বপূর্ণ না। আপনার রাজনীতি প্রোটেক্ট করতে হবে, নির্বাচন আসবে যাবে, এবং এটার জন্য মারামারি করে আপনারা মরতেও যায়েন না। বিএনপি জামাত যাই করেন আপনারা, হ্যাঁ, এই একই মহল্লার মধ্যে এগুলি করতে যায় আপনারা জীবন খোয়েন না। জীবন গেলে জীবন আসবে না। যে সন্তান তার বাবা হারাবে সে বাবা আর ফেরত আসবে না, সেটা বিএনপি করেন, জামাতি করেন, যেই দলই করেন। তাহলে এই সুপ্রিম রেসপন্সিবিলিটি কার? শুধু সাধারণ মানুষের? সাধারণ মানুষের। বাংলাদেশে কোনো সরকার নাই। এই সরকার যেমনি চলতেছে এটা বলে যে মানে গভর্নমেন্ট অফ নো ওয়ান। হ্যাঁ, এটা কত সরকারের ভিতরে কে জানে? সরকার থাকলে এই অবস্থা হয় নাকি? কিন্তু আপনি বলতেছেন যে কমন নলেজটাই গ্রো করে নাই, তাহলে এই বোধটা মানুষের কিভাবে হবে যে কমন নলেজ গ্রোথ করছিল তোরে ভাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে? না, কিন্তু সলিডারিটি, এই মুহূর্তে সলিড সেটা সলিডারিটি, ওইটা ধরে রাখলে দেশ গঠন হবে, নাহলে হবে না। সেটা তো হয় নাই। তাহলে সেটা হয় নাই, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শক্তির কারণে হয় না। তাহলে এখন সামনের বাংলাদেশ কোথায় দেখেন আপনি? সামনের বার্তা যারা গণ অভ্যুত্থানের দায়িত্ব নিবে তারা বাংলাদেশ গঠন করবে। এটা হইলো যারা গণ অভ্যুত্থানের সাথে গাদ্দারি করবে বা করছে, বা ধরেন ঠিকাদারি করছে, তাদের দিন শেষ, তাদের নিয়ে আসার কিছু নাই। এখন যারা রেসপন্সিবিলিটি নেবে, যারা স্ট্যাবিলিটি ফেরাবে, যারা ওই যে দল যার যার রাষ্ট্রসভার ওই রকম একটা রাষ্ট্রীয় কাঠামোর দিকে যারা বাংলাদেশকে নিয়ে যাবে, তাদের ভবিষ্যৎ আগামী দিনে। তাহলে মানুষের কি সেই পর্যন্ত ওয়েট করতে হবে? পলিটিক্যাল প্রসেস ইজ এ ভেরি, মানে পলিটিক্সকে যদি আপনি দেখেন, রাজনীতিকে মানে রাজনৈতিক সমস্যা বলেন, রাজনৈতিক কেওয়াজ বলেন, এগুলোর সমাধান রাজনীতির মধ্য দিয়ে করতে হবে। যদি রাজনৈতিক সমস্যার সমাধান আপনি রাজনীতিকে বাইপাস করে অন্য কিছু দিয়ে করতে যান, কনসিকুয়েন্স খুবই ডেঞ্জারাস হয়। 111-এর সরকার, বর্তমান সরকার তাই বলে। ফলে পলিটিক্যাল প্রবলেমের সলিউশন মাস্ট বি পলিটিক্যাল। এটা পলিটিক্স দিয়েই সমাধান করতে হবে। কিন্তু আপনাকে এখানে এমনভাবে ন্যারেটিভ সেট করা হয় যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা সাধু আর একটা চোর। নো, আপনিও কম না। আপনাকে জনগণ ট্রাস্ট যদি করতে, তাহলে আপনার নেতৃত্বে গণ অভ্যুত্থান হইতো। আরেকটা হলো যে আপনি আরেকটা বড় আলোচনা, ধরেন রাজনীতি কেন দরকার, এই যে গুপ্ত নিয়ে একটা আলোচনা হয়, তারা মনে করে গুপ্ত বিষয়টাও খুব গৌরবের। নো, এটা লজ্জার, প্রচণ্ড লজ্জার। আমাদের তো কোনোদিন গুপ্ত হইতে হয়নি, অনেক নির্যাতন অত্যাচারের মধ্য দিয়ে গেছি 15 বছরে। আপনি যদি এটা, আশিস নন্দী একটা কথা বলছে, এটা আমি প্রায় কোট করি, যে আত্মশক্তি হারানোর ফলে স্বৈরাচারগুলোর বিরুদ্ধে আন্দোলন ক্রমশই দুর্বল হয়, মানে আন্দোলন শক্তিশালী হইতে পারে না, মানুষ আত্মশক্তি হারাই ফেলে। আপনি 13-14 সালে আপনার নেতারা যারা হাসিনার জুডিশিয়াল কিলিংয়ের শিকার হইল, তাদেরকে কিন্তু হাসিনা বলছিল, আমরা ওই সময় গুজব শুনতাম যে এই রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষা চাইলেন, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইলেন নিজামী, এই কামরুজ্জামান সাহেব হ্যাঁ ক্ষমা প্রার্থনা করলে ফাঁসি থেকে তাদের বাঁচাই দিবে আর কি। কিন্তু তারা কি সেই সিদ্ধান্ত মানছিল? তারা কিন্তু মানে নাই। তারা বলছিল জীবন গেলেও হাসিনার এই জুডিশিয়াল কিলিং প্রসেসের কাছে মাথা নত করবো না, আত্মসমর্পণ করবো না। সো আপনার যদি পরে স্ট্র্যাটেজিক্যাল কারণে আওয়ামী লীগের ভিতরে ঢুকে যাইয়া গুপ্ত হিসাবে থাকাটাই কৌশল হয়ে থাকে, তাহলে আপনি নেতাদেরকে মৃত্যুর মুখে ঠেললেন কেন? তাহলে প্রাণ ভিক্ষা চাইলেই তো হইতো, জানে বাইসা থাকতো। তাহলে দায় আপনার নিতে হবে। এই নেতাদের হত্যা করার, হাসিনার মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তারপরে 14 সালের পর থেকে হাসিনার মধ্যে ঢুকে যাওয়া, এই দায় আপনার নিতে হবে। এটা যদি কৌশল হিসেবে আপনি যদি বলেন, হ্যাঁ ধরে নিলে আপনার কৌশল, অত্যাচার ছিল, হ্যাঁ করেন, তাহলে এই যে আগের যারা হাসিনার কাছে মাথা নত না করে মৃত্যুকে বরণ করে নিল, শহীদী মৃত্যু বরণ করে নিল, বীরের মতো মৃত্যু বরণ করে নিল, হ্যাঁ তাদের সাথে প্রতারণার দায় নিতে হবে সংগঠনকে, 1 নাম্বার।
2 নাম্বার হলো কারা গুপ্ত ছিল এবং এখন কারা গুপ্ত, এটা আপনার প্রকাশ করতে হবে। আপনি নিজের নামে রাজনীতি করবেন, আপনি শিবির করেন, লজ্জার কিছু নাই, পরিচয় লুকানোর কিছু নাই, আপনাকে মেইন স্ট্রিম হইতে হবে। এই জন্য আমি আপনাকে এঙ্গেজ করি, ক্রিটিক করি। আপনি আপনার পলিটিক্স ডিফেন্ড করবেন, আমি আমার পলিটিক্স ডিফেন্ড করব, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার নিরপেক্ষ, কিন্তু ছলে বলে কৌশলে আপনি জামাত করবেন আর আমি বিএনপি করলে দালাল, এই মামার বাড়ির আপনার চলবে না। আপনি নিজে গুপ্ত এবং অন্যের কাছ থেকে গুপ্ততা আশা করেন, এটা হবে না। আপনার পলিটিক্স আপনি ডিফেন্ড করবেন। আপনার কোনো বুদ্ধিজীবী নাই কেন? আপনার সেলিব্রিটিগুলো বট, আপনার বুদ্ধিজীবীগুলো বট, 5 তারিখের পরেও এরা দেখায় না, অশ্লীল কথাবার্তা বলে, গালাগালি করে। তো আপনাকে ট্রান্সপারেন্ট হইতে হবে, ওপেন হইতে হবে, নিজের পজিশন নিজের ডিফেন্ড করতে হবে, নিজের পরিচয় নিজে ডিফেন্ড করতে হবে। শিবিরকে শিবির বললে মনে করে ওরা ট্যাগ দিচ্ছে কেন? 5 তারিখের পর আপনি এটা মনে করতে হবে কেন? এই হীনমানের থেকে আপনি বের হন না কেন? তাহলে কেন গণঅভ্যুত্থান হয়েছে? আপনাকে মেইন স্ট্রিম হইতে হবে, গুপ্ততা বাদ দিতে হবে। আপনি কেন আপনার বিএনপির মধ্যে ঢুকে থাকতে হবে, আওয়ামী লীগের মধ্যে ঢুকে থাকতে হবে, বা আন্দোলনে ঢুকে থাকতে হবে? সেটা আওয়ামী লীগের এক বাস্তবতা ছিল, এখন এটা করা যাবে না। আপনি আপনার রাজনীতি করেন, আপনি মেইন স্ট্রিম হয়ে ওঠেন, বিকশিত হন। আপনি শরিয়া না ইসলাম না ইসলামী গণতন্ত্র, এই পজিশনটা পরিষ্কার করেন। জামাতে ইসলাম ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে চলে এই পজিশনটা পরিষ্কার করেন, করে আপনি পলিটিক্স করেন, ওয়েলকাম। মানে আপনি রাজনীতি করেন, আপনি করতেছেন তো পলিটিক্স, যেটা আমি বলি। রাজনীতির খবর নেই, পলিটিক্স নিয়ে ব্যস্ত। এবং আপনি জেনজি জেনারেশনকে এমনভাবে বোঝাচ্ছেন যে আওয়ামী লীগ এক, বিএনপি আর এক, বামদের সমস্ত ন্যারেটিভ দিয়ে আপনি বিএনপিকে ঘায়াল করছেন। তারেক রহমানের চরিত্র হননের যে প্রচেষ্টা আওয়ামী লীগ ভারত মিল্লা করছিল, সেই জিনিস আপনি ক্যারি করতেছেন এখন। অথচ বিএনপি না থাকলে আপনি সার্ভাইভ করতে পারতেন না। আপনি এক হলো আওয়ামী লীগের মধ্যে গুপ্ত হিসেবে ঢুকে গেছিলেন, ক্ষমতার স্ট্রাকচারের মধু নিচ্ছেন, আবার পলিটিক্যালি বিএনপি শেল্টার নিয়ে সার্ভাইভ করছেন। আপনি একটা প্রকৃষ্ট পরজীবী। আপনার রাজনীতি কোথায়? রাজনীতি করবেন না আপনি? মানুষ কি করবে? মানুষকে পলিটিক্যাল হইতে হবে। নাগরিক রাজনীতির কথা যে আমরা বলি, মানে সেই নাগরিকটা কি করবে? মানুষকে পলিটিক্যাল হইতে হবে। কোনো দল সুশৃঙ্খল, কোনো দল তথাকথিত সৎ, হ্যাঁ, যার পুরো সিস্টেমটাই করাপ্ট, সে ব্যক্তি সৎ দিয়ে আমার কিছু হবে না। সিস্টেমটা অনেস্ট হইতে হবে, ব্যক্তিও অনেস্ট হইতে হবে। বাংলাদেশের ক্রাইসিস হইল একটা সিস্টেম অনেস্ট কিন্তু ব্যক্তি করাপ্ট, আর একটা হলো ব্যক্তি অনেস্ট সিস্টেম করাপ্ট। সো এই জায়গায় আমরা আটকা পড়ছি বেসিক্যালি। সো এই জন্য আমাদের কী লাগবে? আমাদের একটা মূল্যবোধ ভিত্তিক রাজনীতি লাগবে। এবং মূল্যবোধ ভিত্তিক রাজনীতি ক্যারি করবে কারা? বিএনপির সংকট কী? বিএনপি একটা ভ্যালু বেস পলিটিক্স করে, আর ওরা করে হলো ইডিওসেন্ট্রিক পলিটিক্স, মতাদর্শী, আওয়ামী লীগের মতো। তো ভ্যালু বেস পলিটিক্সটা করবে কে? পার্সন উইথ ভ্যালুস, যার ভ্যালু থাকবে, মূল্যবোধ থাকবে যার। কিন্তু এটি ক্রাইসিস। কিন্তু খুদ পলিটিক্সটা, বিএনপির পলিটিক্সটা এক্সিলেন্ট। বাংলাদেশে মানুষ জন্ম নেয় বিএনপি হইয়া, পরে করতে পারে না কেন? এটা খুঁজে বের করতে হবে। মানে বাংলাদেশি হইয়া জন্ম নেয়। আমাদের বাংলাদেশি পরিচয়টা একটা সিভিলাইজেশনাল পরিচয়, আইডেন্টিটি, যেটা আমি বারবার বলি। তো আপনিও তো বাংলাদেশি পরিচয় রাজনীতি করেন, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করেন, কিন্তু আপনি করেন এটা ইসলামী, মানে মুসলিম সেন্টিমেন্টের জায়গার থেকে, আর এই মধ্যপন্থার এরা করে সমস্ত ভ্যালুকে ইনক্লুড করে। এই হলো তফাৎ, তাই না? তো সেখানে আপনি ওরা খারাপ, আপনি ভালো, এভাবে বিভক্তি করে এটা করতে পারবেন, বা যে পয়েন্টগুলো বিএনপির স্ট্রং পয়েন্ট, সেগুলোকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করে আপনি উইন করতে পারবেন না। বিএনপি ইন্ডিয়ান দালাল, আপনি অ্যান্টি ইন্ডিয়ান। কি নিউজ বাইর হয় আপনার সামনে গেলি বৈঠকের? আমি একটা শেষ প্রশ্ন করি। আপনি যে চিত্রটা আঁকলেন বাংলাদেশের, কখনো কখনো কি এটা আপনার ইউটোপীয় ভাবনা মনে হয়? দেখেন, আপনি আমাকে হয়তো 5 তারিখের অনেক আগের থেকে চিনেন। আমি খুবই সামান্য মানে মানুষ, এবং জ্ঞান বুদ্ধির অনেক ঘাটতি আছে, সবসময় শেখার চেষ্টা করি। কিন্তু এই পর্যন্ত আমার কোনো পলিটিক্যাল প্রিডিকশন ফেল হয়নি, একটাও না। 2023 সালের 27 জুন আমি লিখছিলাম আগামীর বাংলাদেশ এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। 2022 সালে লিখছিলাম 31 দফা তারেক রহমান যেটা দিচ্ছে, এটা বাংলাদেশের ঐতিহাসিক পালা পরিবর্তনের একটা সূচনা তারেক রহমান করলো 2022 সালে, 31 দফা যখন লন্ডন থেকে পাঠ করছিল। সো আমি যে স্কেচটা আঁকলাম, এর মধ্যে আশা আছে, হতাশা আছে, অনেক কিছু আছে, কিন্তু বেসিক্যালি এটা ডিপেন্ড করবে পিপল এজেন্সি 5 তারিখে যেটা আমরা অর্জন করছি, এইটা আমরা প্রোটেক্ট করতে পারি কিনা। এটা যদি আমরা প্রোটেক্ট করতে পারি, রাজনৈতিক দল কোনো সমস্যা না, সাইজ করে ফেলবে মানুষ। আওয়ামী লীগের মতো বড় শক্তির বিরুদ্ধে মানুষ পরীক্ষা দাঁড়াইছে, এটা রাজনৈতিক দলগুলো জানে না।
ফলে ছলে বলে কৌশলে কিছু করতে পারবে না, বিএনপিও না, জামাতও না, অন্য দলও না। পিপলের এজেন্সি যেটার রাইজ করছে, দেখেন একজন পাবলিক ইন্টেলেকচুয়াল হিসেবে আমার কাজ হলো পিপল এজেন্সিকে রিকগনাইজ করা, পিপল এজেন্সির কাছাকাছি পলিটিক্সকে অ্যাপ্রিসিয়েট করা। সেটা যে যখন কাছাকাছি ছিল তাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। নাথিং উইথ দালালি, এটা দালালের কিছু নাই। রণবীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কথাচলকে আসার জন্য। আমরা অনেক বিষয়ে আলোচনা করলাম। আপনি যে পিপলস এজেন্সি নিয়ে কথা বলেন, আমরাও চাই সেই পিপলস এজেন্সি গড়ে উঠুক, মানুষ কথা বলুক, সেই জন্যই আমরা বলতে চাই কথা চলুক। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। যারা আমার কথা শুনলেন, জাজমেন্ট বাদ দিয়ে চিন্তা করার চেষ্টা করেন, নিজেরা ক্রিটিক্যালি এঙ্গেজ হন এবং আপনার মানে এখনই বিচার করার দরকার নেই, আমার পক্ষে বা বিপক্ষে চলে যাওয়ার দরকার নেই। আপনারা নিজেরা নিজেদের রেশনালিটিকে কাজে লাগাইয়া তারপরে মানে এর চেয়ে বেটার চিন্তার দিকে অগ্রসর হন। এবং সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই লম্বা আলাপ শোনার জন্য। ধন্যবাদ। কথা বলছিলাম জওয়ানের সম্পাদক রেজাউল করিম রনির সাথে, এবং তিনি মূলত পিপলস এজেন্সির দিকেই জোর দিতে চান। আমরাও চাই সাধারণ মানুষের সেই এজেন্সি গড়ে উঠুক এবং বাংলাদেশের রাজনীতি সেদিকে এগিয়ে যাক। আপনাদের অনেক ধন্যবাদ কথাচলক দেখার জন্য।